স্টুডেন্টস, আজকে আমরা ডি ব্রগলিস থিওরি সম্পর্কে জানব। এর আগের বিজ্ঞানী রাদারফোর্ড, নিলস বোর, সোমারফিল্ড, তারা ছিলেন পুরনো সায়েন্টিস্ট। তারা ইলেকট্রনকে কণা রূপে কল্পনা করেছিলেন। কিন্তু পরবর্তীকালে ডি ব্রগলি, হাইজেনবার্গ, শ্রডিঞ্জার এরা ছিলেন আধুনিক সায়েন্টিস্ট। এরা কিন্তু ইলেকট্রনকে কণা রূপে কল্পনা করেননি, সাথে সাথে তরঙ্গ রূপেও কল্পনা করেছিলেন। তো বিষয়টা জানতে গেলে আমাকে একটু কেমিস্ট্রির ইতিহাসে যেতে হবে। কিরকম? বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক এর থিওরিতে একটু যাচ্ছি, তারপর আমি ডি ব্রগলির ব্যাপারে আসবো। দেখো, ক্লাসিক্যাল কনসেপ্ট মানে পুরনো মতবাদ। ক্লাসিক্যাল কনসেপ্ট কিন্তু আলোটিকে তরঙ্গ রূপে কল্পনা করেছিল। হ্যাঁ, আলো শুধু নয়, যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সে আলো হতে পারে, এক্স রে হতে পারে, ইভি রেডিয়েশন হতে পারে, এগুলো সব ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সব আলোর স্পিডে চলে। তাদের প্রত্যেককে কিন্তু এরকম তরঙ্গ রূপে কল্পনা করা হয়েছিল। এবং এইটা হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য, আবার এইখান থেকে এইটুকু যদি ধরো একটা তরঙ্গ দৈর্ঘ্য। এবং সেক্ষেত্রে এবার আমরা জানি যে কোনো তরঙ্গের একটা কম্পাঙ্ক থাকে। কম্পাঙ্কটা কি? কম্পাঙ্ককে এই অক্ষর এরকম একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, নিউ। এটাকে বলে নিউ। নিউ মানে কি? 1 সেকেন্ড ডিস্টেন্সে আলো বা এই তরঙ্গ যতটা ডিস্টেন্স গেল তার মধ্যে কতগুলি পূর্ণ তরঙ্গ আছে, সেটি হচ্ছে কম্পাঙ্ক। তার মানে কম্পাঙ্ক মানে 1 সেকেন্ড সময়ে যতগুলি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তার সংখ্যা, দ্যাট ইজ কম্পাঙ্ক। এখন গতিবেগ সমান সমান যতগুলি পূর্ণ তরঙ্গ তৈরি হলো ইন্টু ল্যামডা। ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। কেন? দেখো, একটা তরঙ্গ মানে এইটুকু ডিস্টেন্স গেল, দুটো তরঙ্গ মানে আরো এতটা ডিস্টেন্স গেল, তাহলে 1 সেকেন্ডে নিউ সংখ্যক তরঙ্গ তৈরি হয়েছে। তাহলে কতটা ডিস্টেন্স আছে 1 সেকেন্ডে আলো? নিউ ইন্টু ল্যামডা ডিস্টেন্স। তাহলে এখান থেকে দেখো কম্পাঙ্ক সমান পাচ্ছি ভি, ভেলোসিটি, বাই ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। এখন আলোর গতিবেগকে ভি দ্বারা প্রকাশ করা হয় না, আলোর গতিবেগকে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি, দেখো, নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। এই ছিল ক্লাসিক্যাল কনসেপ্ট। এখানে ম্যাক্স প্ল্যাঙ্কের মানে একটা নতুন কনসেপ্ট নিয়ে আসলেন। তিনি বললেন, আলোকে যদি শুধুমাত্র তোমরা তরঙ্গ রূপে কল্পনা করো, ভুল করবে। আলো হচ্ছে অ্যাকচুয়ালি কতগুলি কণার সমষ্টি। কণাগুলিকে বলা হয় ফোটন। লিখলাম কণাগুলিকে কি বলে, এখানে লিখলাম, দেখো, ফোটন বা কোয়ান্টা, সিঙ্গুলার নাম্বারে কোয়ান্টা। এবং এই ফোটন বা কোয়ান্টাগুলিরও একটা নির্দিষ্ট শক্তি থাকে। প্রত্যেকটা ফোটনের শক্তির মান ই যদি ধরি, তাহলে ই, প্রত্যেকটা কোয়ান্টামের শক্তি ই ইকুয়াল টু এইচ নিউ। নিউ মানে আমরা জানি কম্পাঙ্ক, কম্পাঙ্কটাকে অলরেডি বলেছি। এইচ হচ্ছে একটা ধ্রুবক, যাকে বলে প্ল্যাঙ্কের ধ্রুবক। এইচ ইকুয়াল টু এর একটা নির্দিষ্ট মান আছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড। আর যদি সিজিএস এ ধরতাম তাহলে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -27 আর্ক সেকেন্ড। তাহলে এখান থেকে দেখো তো এক একটা কোয়ান্টায় বা এক একটা ফোটনের শক্তি পাচ্ছি এইচ ইন্টু, দেখো এখানে নিউ সমান পেয়েছিলাম সি বাই ল্যামডা, সি বাই ল্যামডা বসিয়ে দিলাম। এইটা হচ্ছে এক একটা ফোটনের শক্তির মান, দ্যাট ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এইটা ছিল প্ল্যাঙ্কের থিওরি। অর্থাৎ প্ল্যাঙ্ক বললেন মুদ্রা কথা যে আলো বা যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে তুমি শুধুমাত্র এরকম তরঙ্গ রূপে বিচার করবে না, কোয়ান্টাম রূপেও বিচার করতে হবে। এই জিনিসটা বিজ্ঞানী ডি ব্রগলি বসে বসে দেখছিলেন এবং শুনছিলেন। প্ল্যাঙ্কের এই কথা দিয়ে উনি ইন্সপায়ার্ড হলেন। কিরকম? আরে ইলেকট্রনগুলিও তো খুব স্পিডে চলে, আলোর স্পিডে না হলেও আলোর স্পিডের কাছাকাছি বা সমতুল্য কাছাকাছি স্পিডে চলে, প্রায় ধরো 2 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার পার সেকেন্ড গতিবেগে তো চলেই। তাহলে ইলেকট্রন যদি আলোর স্পিডে চলে, মানে ফোটনের স্পিডে চলে, এবং ইলেকট্রনের ভরও খুব কম, তাহলে ইলেকট্রন আলোর মতো আচরণ করবে। তাহলে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক আলোটাকে তরঙ্গ থেকে কণায় নিয়ে আসলেন। এবার ডি ব্রগলি এতদিনকার সায়েন্টিস্ট যেমন ইলেকট্রনকে কণারূপে কল্পনা করেছিলেন, উনি বললেন না,
ইলেকট্রনকে শুধুমাত্র কণা রূপে কল্পনা করলে হবে না। এই ফোটন, এই প্ল্যাঙ্কের থিওরি থেকে উদ্বুদ্ধ হয়ে উনি বললেন ইলেকট্রনটাকে কণা রূপে কল্পনা করলে এবার হবে না, ইলেকট্রনকে তুমি তরঙ্গ রূপেও কল্পনা করতে বাধ্য। কারণ বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক যদি আলোটাকে তরঙ্গ থেকে কণায় রূপান্তরিত করতে পারে, তাহলে ডি ব্রগলিও পারেন কি ইলেকট্রনকে এতদিন যে কণা রূপে কল্পনা করা হয়েছিল সেখান থেকে তরঙ্গে রূপান্তরিত করতে। এখান থেকে আসলো ডি ব্রগলির হাইপোথিসিস। মানে উনি অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যালি প্রমাণ করেননি, উনি জাস্ট এটাকে প্রমাণ করেননি, উনি জাস্ট এটাকে হাইপোথিসিস বলেছিলেন। তো ওনার বক্তব্যটা কি সেটা এবার আমি চলে আসছি। তাহলে থিওরিটা বোঝা গেল, হিস্ট্রিটা বোঝা গেল। উনি বললেন, ইংরেজিতে এই কথাটা এরকম দাঁড়ায়, ইলেকট্রন বিহেভস বোথ অ্যাজ এ পার্টিকেল অলসো অ্যাজ এ ওয়েভ। ইলেকট্রন কণারূপেও আচরণ করে, তরঙ্গরূপেও আচরণ করে। তবে তোমরা যখন নীতিটা লিখবে, ডি ব্রগলির নীতিটা লিখবে, তখন কি লিখবে আমি সেটা বলছি। নীতিটা এইভাবে লিখবে, সঞ্চারণশীল ইলেকট্রন বা ওই জাতীয় ক্ষুদ্রাতিক্ষুদ্র কণার মধ্যে তরঙ্গ ধর্ম আছে, কণা ধর্ম আছে। আবার রিপিট করছি, সঞ্চারণশীল ইলেকট্রন বা ওই জাতীয় ক্ষুদ্রাতিক্ষুদ্র কণার কণা ধর্মও থাকে, তরঙ্গ ধর্মও থাকে। ঠিক আছে? এবং উনি প্রমাণ করলেন, মনে করো একটা কণা এরকম ভি গতিবেগে চলছে এবং তার ভর মনে করো এম। তাহলে কণাটা যখন চলছে তখন সে তার যাত্রাপথে চলতে চলতে এরকম তরঙ্গ তৈরি করবে। এবং এইটা যদি হয় তরঙ্গ দৈর্ঘ্য, উনি প্রমাণ করলেন যে তরঙ্গ দৈর্ঘ্য সমান সমান হবে এইচ মানে প্ল্যাঙ্কের ধ্রুবক বাই এম ইন্টু ভি, যেখানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক মান জানো, এমটা হচ্ছে কণার ভর, ভিটা হচ্ছে গতিবেগ। এম সমান সমান কণার ভর, ভি সমান সমান গতিবেগ। এ হচ্ছে ডি ব্রগলির সমীকরণ। এবার কথা হচ্ছে ডি ব্রগলি উনি বললেন একটা কথা খেয়াল করে দেখো, আমি যখন বলেছিলাম নীতিটা সেখানে বলেছিলাম যে ইলেকট্রন শুধু নয়, ইলেকট্রন বা ওই জাতীয় ক্ষুদ্রাতি ক্ষুদ্র সঞ্চারণশীল কণাগুলির কণা ধর্মও আছে, তরঙ্গ ধর্ম আছে। তাহলে কথাটা শুধু ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যে কোনো সঞ্চারণশীল কণার মধ্যে প্রযোজ্য। এখন কথা হচ্ছে আমি অন্যান্য কণার মধ্যে দেখি না কেন এই ধর্মটা। মনে করো একটা ক্রিকেট বল তোমার দিকে ছুটে আসলো, তাকে তো আমি বস্তুরূপে দেখি, কই তো দেখি না তো যে সে তরঙ্গ তৈরি করছে। কেন তাকে তরঙ্গ তৈরি করতে দেখি না সেটা আমি এবার ম্যাথামেটিক্যালি বোঝাবো। মনে করো আমি এখানে একটা ইলেকট্রনকে রাখলাম আর এখানে রাখলাম একটা ক্রিকেট বল। ঠিক আছে? তাহলে ক্রিকেটের বলের ভরটা ধরি মনে করো 100 গ্রাম এবং তার গতিবেগ এটা হচ্ছে ভর। আচ্ছা, এর গতিবেগ মনে করো 1 মিটার পার সেকেন্ড তার গতিবেগ। তাহলে এর জন্য আমি দেখবো কতটা তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করে। মানে মনে করো ক্রিকেট বলটা এই গতিবেগে যাচ্ছে, তাহলে ও যাত্রাপথে যে তরঙ্গ তৈরি করছে তার দৈর্ঘ্য কত হবে। ফর্মুলা কি, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। তাহলে এইচ এর জায়গায় বসাবো 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, সব এসআই পদ্ধতিতে অঙ্কটা করছি, হ্যাঁ, বাই এম এর জায়গায় বসাচ্ছি দেখো 100 গ্রাম, তাকে কেজিতে নেব, তাহলে কত কেজি হচ্ছে 0.1 কেজি, ইন্টু ভি মানে হচ্ছে দেখো গতিবেগ 1 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যে মানটা পাচ্ছি সেটা দেখো 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 33, হ্যাঁ, মিটার। এবার তাকে যদি অ্যাংস্ট্রম এককে নিই তাহলে অ্যাংস্ট্রম 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার মানে হচ্ছে 1 অ্যাংস্ট্রম। তাহলে কত পাচ্ছি দেখো তো 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম অত্যন্ত ছোট্ট একটা একক। দেখো তো এটা কি সাংঘাতিক পরিমাণে ছোট। এমনিতে অ্যাংস্ট্রম দিয়ে পরমাণুর ব্যাসার্ধ মাপা হয়, এটা তার থেকেও কত ক্ষুদ্র, বুঝতেই পারছো। এখন ইলেকট্রনের ক্ষেত্রে থিওরিটা অ্যাপ্লাই করছি। মনে করো একটা ইলেকট্রনের ভর এম ইকুয়াল টু জানা আছে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 38 কেজি। গতিবেগ মোটামুটি ইলেকট্রনের 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার ধরো 6 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড গতিবেগে চলে, ধরেই নিচ্ছে একটা ইলেকট্রন। তাহলে এবার বার করবো গতিবেগ, তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি।
এইচ এর জায়গায় বসাবো 6.626 ইন্টু 10⁻34 বাই এম এর জায়গায় বসাবো 9.11 ইন্টু 10⁻31 ইন্টু ভি এর জায়গায় বসাবো 2 ইন্টু 10⁶। এবার এই মানটাকে তুমি যদি হিসেব করো মোটামুটি অ্যারাউন্ড 3.2 অ্যাংস্ট্রমের কাছাকাছি আসবে। এটাকে মাপা যায় ইলেকট্রনের দ্বারা সৃষ্ট তরঙ্গের এই যে দৈর্ঘ্যটা 3.2 অ্যাংস্ট্রম মেজারেবল, এবং সায়েন্টিস্টরা অহরহ মাপে। কিন্তু এই মাপটা কি মাপা যায় না? তার মানে একটা টেনিস বল বা মুভিং আমাদের পার্থিব যে বস্তুগুলি আছে আমরা যেগুলি দেখতে পারি, ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করতে পারি, তারা চলার সময় তরঙ্গ তৈরি করে। যদি তরঙ্গ তৈরি না করতো তাহলে এর মানটা 0 আসতো। তরঙ্গ তৈরি করে না তা না, তরঙ্গ তৈরি করে, কিন্তু তার মান এত ক্ষুদ্র যে তাদেরকে খালি চোখে তাদের দ্বারা তৈরি তরঙ্গকে খালি চোখে দেখা যায় না। ঠিক আছে? তো তার মানে কি এই ডি ব্রগলির থিওরিটা অনলি অ্যাপ্লিকেবল অনলি ফর ইলেকট্রন বা ওর মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু কণার ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো এর উপরে বেস করে অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম আসতে পারে তোমাদের। যেমন ধরো আরেকটা প্রবলেম এখানে আলোচনা করছি। যেমন ধরো তোমাকে বললো যে একটা ইলেকট্রনের গতিশক্তি এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর সম্পর্ক দেখাও। গতিশক্তি এবং ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক দেখাও। তোমরা কিন্তু নোট ডাউন করবে, একটি ইলেকট্রনের গতিশক্তি এবং তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক দেখাও। গতিশক্তি যাকে আমরা ই বলি ইকুয়াল টু হাফ mv²। এখান থেকে ভি সমান কত পাচ্ছি দেখো তো, ভি সমান পাচ্ছি √2e/m। ঠিক আছে, √2e/m। আচ্ছা, এখান থেকে দেখো তো ল্যামডা সমান তোমার জানা আছে ল্যামডা সমান h/mv। একটু আগে দেখলাম, তাহলে ল্যামডা ইকুয়াল টু h/m এর জায়গায় আমি m রাখলাম, ভি এর জায়গায় আমি মানটা বসালাম, সেটা কত, এখান থেকে মানটা বসালাম 2e/m। ল্যামডা ইকুয়াল টু তাহলে কত পাচ্ছি দেখো তো, h/m কাটলে পরে √2e/m। এইটা হচ্ছে গতিশক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক। এইভাবে আরো অনেক প্রবলেম আসতে পারে। যেমন ধরো তোমাকে বলতেই পারে, দেখো এগুলো সব নিট বা আইআইটির জন্য, কিন্তু শুধু এইচএস লেভেলের বা 11 লেভেলের যদি বলো তাহলে সিম্পল এক্সপ্রেশন এবং তোমার ম্যাথমেটিক্যাল জাস্ট রিলেশনটা। কিন্তু তোমাকে আমি কিন্তু সব টোটাল নিট আইআইটি এবং এইচএস 11 সব নিয়ে আলোচনা করা হচ্ছে এখানে। তো যাই হোক, এবার তোমাকে আরেকটা প্রবলেম বললো যে কোনো একটি ইলেকট্রন দ্বারা সৃষ্ট তরঙ্গের দৈর্ঘ্য, তোমার নোট ডাউন করবে, আমি মুখে বলছি তোমরা লিখবে, কোনো একটি ইলেকট্রন দ্বারা সৃষ্ট তরঙ্গের দৈর্ঘ্য সমান 200 অ্যাংস্ট্রম হলে, 200 অ্যাংস্ট্রম হলে উহার গতিবেগ কত? তাহলে তুমি জানো ল্যামডা ইকুয়াল টু h/mv। এইচ এর জায়গায় মানটা বসাবো কত, 6.626 ইন্টু 10⁻34 বাই এম এর জায়গায় ইলেকট্রনের ভর তুমি জানো 9.11 ইন্টু 10⁻31 ইন্টু ভি এর জায়গায় গতিবেগ বসাবো, গতিবেগ তো বলাই আছে, সরি এখানে তোমার গতিবেগটা বার করতে হবে। এখানে ভি রাখলাম, ল্যামডার মানটা বসাবো, ল্যামডার মান তো দেওয়া আছে, ল্যামডার মান 200 অ্যাংস্ট্রম। অতএব ভিটাকে এই পাশে নিয়ে গেলাম, আর তাহলে কি পাচ্ছি দেখো 6.626 ইন্টু 10⁻34 বাই 9.11 ইন্টু 10⁻31 ইন্টু ল্যামডাটাকে এখানে এসে তার মান বসিয়ে দিলাম 200 অ্যাংস্ট্রম, মানে তাকে যদি মিটারে নিই তাহলে ইন্টু 10⁻10। এবার এই মানটাকে ক্যালকুলেশন করলে তুমি গতিবেগটা মিটার পার সেকেন্ডে পেয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ডি ব্রগলির সমীকরণ। এবার তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এখানে লিখলাম হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, ইংরেজিতে বলে হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপল। উনি ইংরেজিতে যে কথাটা বলেছিলেন সেটাকে জাস্ট তুলে ধরছি। কি? ইট ইজ ইম্পসিবল টু ডিটারমাইন বোথ position and momentum of an electron
সাইমultaneously অ্যাট দ্য সেম টাইম। মানে কোন একটি ইলেকট্রন বা ওই জাতীয় ক্ষুদ্রাতি ক্ষুদ্র সঞ্চারণশীল কণার একই সঙ্গে অবস্থান এবং ভরবেগ সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়। ইট ইজ ইম্পসিবল টু ডিটারমাইন, এটাকে নির্ণয় করা অসম্ভব। কি নির্ণয় করা অসম্ভব? কোন একটি ইলেকট্রন বা ওর মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র সঞ্চারণশীল কণার অবস্থান এবং ভরবেগ একদম সঠিকভাবে কখনো নির্ণয় করা যাবে না। বোঝা গেল বিষয়টা? একই সঙ্গে দুটোই তুমি সঠিকভাবে নির্ণয় করতে পারবে না। কি কি? একটা হচ্ছে অবস্থান এবং তার ভরবেগ। এইটা হচ্ছে ওনার পস্টুলেটস। মনে করো এইটা হচ্ছে নিউক্লিয়াস। এবার নিউক্লিয়াস থেকে মনে করো ইলেকট্রনটা এরকম একটা ডিস্টেন্সে আবর্তন করছে। নিউক্লিয়াস থেকে মনে করো ইলেকট্রনটার দূরত্ব, সাপোজ দূরত্ব ডিস্টেন্সটা হচ্ছে এক্স। মনে করো কোনো এক মুহূর্তে একজন সায়েন্টিস্ট বললো না, আমি দুটোই একসঙ্গে নির্ণয় করব, এবং মনে করো নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটির ডিস্টেন্স উনি মেপেছেন x1 এবং ভরবেগটা মেপেছেন p1। তাই যেহেতু দুটো একই সঙ্গে নির্ণয় করা হয়েছে, তাই এই দুটোর মধ্যে ত্রুটি আছে। অ্যাকচুয়াল ডিস্টেন্স মনে করো x2, সাপোজ অ্যাকচুয়াল ডিস্টেন্সটা হচ্ছে x2, আর অ্যাকচুয়াল ভরবেগটা p1 না হয়ে মনে করো p2। তাহলে অবস্থা নির্ণয়ের ত্রুটির মান কত? ডেল্টা x সমান সমান x2 মাইনাস x1। আর ভরবেগ নির্ণয়ের ত্রুটির মান কত? ডেল্টা p ইকুয়াল টু p2 মাইনাস p1। এইটা হচ্ছে অবস্থা নির্ণয়ের ত্রুটি, এটা হচ্ছে ভরবেগ নির্ণয়ের ত্রুটি। ত্রুটি বলছি কেন? কারণ একই সঙ্গে তো দুটো জিনিস নির্ণয় করা হয়েছে, অবস্থানও নির্ণয় করা হয়েছে, আবার ভরবেগও, তাই এখানে ত্রুটি আছে। এখন বিজ্ঞানী হাইজেনবার্গ প্রমাণ করেছিলেন, এবং এটা গণনার সাহায্যে দেখানো যায় যে এই দুটো ত্রুটির গুণফলের মান, দ্যাট ইজ ডেল্টা এক্স এবং ডেল্টা পি, এর মান কমপক্ষে h/4π এর সমান হবে বা তার থেকে বেশি হবে। মানে h/4π এর থেকে কখনো কম হবে না, এই দুটোর গুণফলের মান সমান হবে বা তার থেকে বেশি হবে। এটাকে কিভাবে লেখা যায়? ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইজ গ্রেটার অর ইকুয়াল h/4π। এইটা হচ্ছে গাণিতিক রূপ হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির। দেখো এখান থেকে আমি একটু এক্সপ্লেন করছি। মনে করো কেউ একজন বললো আমি একদম সঠিকভাবে অবস্থানটা নির্ণয় করব। তাহলে সঠিকভাবে অবস্থান নির্ণয় করা মানে সেখানে ডেল্টা এক্স এর মান কম হবে। কম হবে মানে কি? একদম যদি পারফেক্টলি নির্ণয় করা হয় অবস্থানটা, তাহলে ডেল্টা এক্স ইকুয়াল টু কিন্তু হবে 0। তাহলে এবার ডেল্টা পি কত হয় বলো তো? তাহলে ডেল্টা পি সমান সমান তোমার জানা আছে, তাহলে কি লিখতে পারি? ডেল্টা পি ইজ গ্রেটার অর ইকুয়াল h/4π ইন্টু ডেল্টা এক্স। তা ডেল্টা এক্স এর মান যদি 0 বসিয়ে দিই, যেহেতু অবস্থাটা সঠিকভাবে নির্ণয় করা হয়েছে, তাহলে ডেল্টা এক্স এর মানটা 0। তাহলে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে এটা কি হবে? অসীম। অর্থাৎ আমি পেলাম যদি অবস্থানটা সঠিকভাবে নির্ণয় করা হয়, একদম সঠিকভাবে, সেখানে কোনো ত্রুটি না থাকে, তাহলে কিন্তু ভরবেগ নির্ণয় ত্রুটির মান অসীম হবে। আর যদি তুমি ভরবেগটা সঠিকভাবে নির্ণয় করো, একইভাবে দেখানো যায়, তাহলে অবস্থান নির্ণয়ের ত্রুটির মানটা কিন্তু অসীম হবে। সমীকরণ থেকে তুমি কি দেখতে পাচ্ছ? দেখো, তুমি যত অবস্থানটা সঠিকভাবে নির্ণয় করবে, মানে ডেল্টা এক্স এর মান যত কমাবে, তত দেখো ডেল্টা পির মানটা বাড়বে। কেন? কারণ দুটোর গুণফলের মান তো h/4π বা তার থেকে বেশি। আবার তুমি ভরবেগটা যত সঠিকভাবে নির্ণয় করবে, অর্থাৎ ডেল্টা পির মানটা যত কমাবে, তত কিন্তু ডেল্টা এক্স এর মানটা বাড়বে। কারণ এই দুজনের গুণফলের মান তো দেখো তো h/4π এর সমান বা তার থেকে বেশি। অর্থাৎ ডেল্টা এক্স এবং ডেল্টা পি এর গুণফলের মান h/4π বা তার থেকে বেশি। এখন এই বিষয়টাকে আরেকটু ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করা যেতে পারে। কিরকম? ব্যাপারটা হচ্ছে, মনে করো পি তো ভরবেগ, ভরবেগ মানে কি আমি জানি? ভর ইন্টু বেগ। তাহলে ভরবেগের ত্রুটি ডেল্টা পি সমান সমান কি? ভর ইন্টু গতিবেগের ত্রুটি। কারণ ভরের ত্রুটি হয় না, গতিবেগের ত্রুটি হয়। তাহলে কি লিখছে দেখো এখানে? ডেল্টা এক্স ইন্টু এম ইন্টু ডেল্টা ভি ইজ গ্রেটার অর ইকুয়াল কি পেলাম দেখো? h/4π। এখান থেকে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি ইজ গ্রেটার অর ইকুয়াল কি পেলাম দেখো? h/4π ইন্টু এম। এটা কিন্তু তুমি যেটা পেলাম সেটা দেখো, এই যে সমীকরণটা পেয়েছিলাম তারই একটা অনুসিদ্ধান্ত। এটা থেকে অঙ্ক আসতে পারে, এটা থেকে অঙ্ক আসতে পারে। এবার আমি কয়েকটা উদাহরণ দিয়ে আমি
অঙ্কগুলো বোঝাবো। তবে একটা কথা বলা ভালো যে হাইজেনবার্গের যে সিদ্ধান্ত, হাইজেনবার্গের যে নীতি, তার মূল বক্তব্য ছিল একটা ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে তুমি সঠিকভাবে নির্ণয় করতে পারবে না। এবং এর অনিবার্য ফলশ্রুতি হলো এই যে নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রনটাকে আমি কল্পনা করছি যে কোনো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, ওই ইলেকট্রনের অবস্থান সম্পর্কে বা কক্ষপথের অবস্থান সম্পর্কে আমি যাই বলি না কেন, তার মধ্যে একটা অনিশ্চয়তা বা ত্রুটি সবসময় থেকে যাবে। মানে একদম সঠিকভাবে ইলেকট্রনের অবস্থান মানে কক্ষপথের অবস্থান কখনো নির্ণয় করা সম্ভব নয়। তো যাই হোক, এবার কয়েকটা অঙ্কের দিকে চলে আসি। যেমন ধরো তোমাকে একটা অঙ্ক বলতে পারে যে কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয়ের ত্রুটি মানে ডেল্টা এক্স এবং ভরবেগ নির্ণয়ের ত্রুটি ডেল্টা পি এর মান সমান, তাহলে গতিবেগ নির্ণয়ের ত্রুটি মানে ডেল্টা ভি সমান সমান কত হবে? প্রশ্নটা তোমার লিখে নেবে। আমি বললাম বস্তুর অবস্থান নির্ণয়ের ত্রুটি এবং ভরবেগের ত্রুটির মান সমান, তাহলে গতিবেগের ত্রুটির মান কত হবে? তাহলে আমার জানা আছে কি ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইজ গ্রেটার অর ইকুয়াল এইচ বাই 4 পাই। তাহলে দুটো যেহেতু সমান, তাই আমি ডেল্টা এক্স এর জায়গায় ডেল্টা ভি বসাবো। অতএব পেলাম ডেল্টা পি ইজ গ্রেটার এক্স স্কোয়ার ইজ গ্রেটার অর ইকুয়াল এইচ বাই 4 পাই। অতএব এম ইন্টু ডেল্টা ভি এর হোল স্কোয়ার ইজ গ্রেটার অর ইকুয়াল এইচ বাই 4 পাই। অতএব ডেল্টা ভি স্কোয়ার ইজ গ্রেটার অর ইকুয়াল এইচ বাই 4 পাই ইন্টু এম। ঠিক আছে, অতএব ডেল্টা ভি ইজ গ্রেটার অর ইকুয়াল রুট ওভার এইচ বাই 4 পাই এম। ডেল্টা ভি সমান ইজ গ্রেটার অর ইকুয়াল 1/2। হ্যাঁ, 1/2, একটু ভুল হয়ে গেছে, এখানে স্কোয়ার ছিল, তাহলে এখানে এম স্কোয়ার ছিল কিন্তু। হ্যাঁ, এইটাও তাহলে এইটাকে আমি নিচে এটাকে লিখবো 1/m, 1/m বলে, তাহলে কি পেলাম 1/2m। হ্যাঁ, 1/2টাকে বাইরে নিয়ে আসলাম, রুট ওভার এইচ বাই পাই। অর্থাৎ ডেল্টা ভি 1/2m রুট ওভার এইচ বাই পাই। এরকম আরো অনেক প্রবলেম আসতে পারে। যেমন ধরো তোমাকে আরেকটা প্রবলেম একটু জাস্ট আলোচনা করছি। দেখো, এটা 2 নম্বর প্রবলেম। বললো যে কোনো একটি বস্তুকণার অবস্থান নির্ণয়ের ত্রুটির মান মানে ডেল্টা এক্স ইকুয়াল টু বললো 10⁻⁻5 মিটার। তাহলে গতিবেগ নির্ণয়ের ত্রুটির মানটা কত হবে? কোন একটা বস্তুকণার অবস্থান নির্ণয়ের ত্রুটির মান দেওয়া আছে, বস্তুটা মনে করো ইলেকট্রন, ইলেকট্রনের অবস্থান নির্ণয়ের ত্রুটির মান দেওয়া আছে, তাহলে গতিবেগ নির্ণয়ের ত্রুটির মান কত হবে? জানা আছে কি ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি ইজ গ্রেটার অর ইকুয়াল এইচ বাই 4 পাই ইন্টু এম। অতএব এখান থেকে তুমি ডেল্টা ভি সমান সমান ইজ গ্রেটার অর ইকুয়াল লিখতে পারো এইচ এর জায়গায় মান এইচ বাই 4 পাই ইন্টু এম ইন্টু ডেল্টা এক্স। তাহলে ডেল্টা ভি গ্রেটার অর ইকুয়াল 6.626 ইন্টু 10⁻⁻34 বাই 4 ইন্টু